অদিতি তার বাবাকে ফোন করে জানায় যে তার প্রথম স্যালারি পেয়ে তিনি বেশ খুশি। শুনে তার বাবাও আনন্দিত হন। দু একটি বিষয়ে কথা বলার পর তিনি অদিতিকে জিজ্ঞাসা করেন সে কিভাবে এই টাকা খরচের পরিকল্পনা করেছে। অদিতি জানায় যে সে তার পছন্দের জিনিস কিনে এটি খরচ করতে চায়। তার বাবা তাকে এই বিষয় নিয়ে কিছু না বললেও তিনি মেয়েকে পরামর্শ দেন যে ভবিষ্যতের কথা ভেবে স্যালারির একটি অংশ সঞ্চয় করা উচিত। অদিতি ভাবতে থাকে কাজ শুরুর সঙ্গে সঙ্গে সঞ্চয় শুরু করা আদৌ ঠিক কিনা, কিন্তু তার বাবা তাকে বলেছিলেন যে এটি ভবিষ্যতে তাকে ভালোভাবে জীবনযাপনে সাহায্য করবে। অদিতি বিভ্রান্ত হয়ে পড়েছে। সে এই বিষয়ে তার অফিসের সিনিয়রের মতামত নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। অদিতির মতো যারা সবেমাত্র চাকরি পেয়েছেন এবং বয়স 20 থেকে 30 বছরের মধ্যে, তাদের মনে সবসময় এই বিভ্রান্তি থাকেই। মুদ্রাস্ফীতির যুগে প্রতিটি স্বপ্নের জন্যই মোটা অঙ্কের দাম রয়েছে। যেমন একটি গাড়ির জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা, একটি বাড়ির জন্য 50 লক্ষ টাকা এবং অবসরের জন্য কোটি টাকা। এই লক্ষ্যগুলি পূরণ করতে হয় বেশি উপার্জন করতে হবে, নয়তো একটি সঠিক আর্থিক পরিকল্পনার প্রয়োজন। একজন গড় বেতনভোগী ব্যক্তির অত্যাধিক উপার্জন মোটেই সহজ কাজ নয়। তাই চাকরির পাশাপাশি একজনকে আর্থিক পরিকল্পনাও করা উচিত, যাতে নিজের স্বপ্ন পূরণে অর্থের অভাব কাঁটা হয়ে না দাঁড়ায়। পড়াশোনা শেষ করার পর বেশিরভাগ তরুণ তাদের প্রাথমিক উপার্জন অবসর, গ্যাজেট কেনা, খাওয়া দাওয়া এবং কখনো কখনো এডুকেশন লোন পরিশোধের মতো কাজে খরচ করে থাকে। এই ধরনের ব্যক্তিদের জন্য কয়েক মাস কাজ করার পর তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে স্যালারি খরচ করাই ভালো। তবে আর্থিক পরিকল্পনাও শুরু করা উচিত। এমনকি অপ্রয়োজনীয় খরচের ক্ষেত্রে আপনার হাতে থাকা অর্থই খরচ করুন। ইএমআই এর মাধ্যমে খরচ করা থেকে এড়িয়ে চলুন এবং চেষ্টা করুন ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা এড়িয়ে যেতে, কারণ এটি আপনার ভবিষ্যতের আয়ের ওপর প্রভাব ফেলতে পারে। আপনি গ্যাজেট, কাপড় এবং অন্যান্য জিনিস কেনার পরে আপনার পরবর্তী আর্থিক পরিকল্পনা করা উচিত, যাতে আর্থিক লক্ষ্যগুলি পূরণ করা যায়। আর্থিক লক্ষ্য মানে কত সময় লাগবে এবং সেই লক্ষ্যগুলি অর্জন করতে আপনার কত টাকা লাগবে তার একটা চিত্র। এই জন্য আপনাকে কত টাকা সঞ্চয় করতে হবে তাও বোঝা জরুরি। তাই আপনার কর্মজীবনের শুরু থেকেই আপনার স্যালারির একটি অংশ সঞ্চয় করা উচিত, তারপর বিনিয়োগ করা উচিত। আসুন বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক আপনার স্যালারির কত শতাংশ সঞ্চয় করা বাধ্যতামূলক। सेविंग्स is a boring subject and expenditure makes you happy, okay? लेकिन हमें ये समझना पड़ेगा कि हम अगर आज जो पैसा थोड़ा थोड़ा सेव करेंगे, यही हमें बचाएगा कि हम अननेसेसरी क्रेडिट कार्ड ट्रैप में ना फंसे, हम अननेसेसरी लोन्स ना लें, हमें अपनी रिक्वायरमेंट के लिए किसी पे डिपेंडेंट ना होना पड़े, और ना ही हमारी क्वालिटी ऑफ लाइफ जो हमें एक नेसेसिटी के हिसाब से हमें जीनी चाहिए वो ना कॉम्प्रोमाइज हो। कि अगर आप 100 रुपये कमाते हैं तो आप 50 रुपये अपनी बेसिक ज़रूरतों पे खर्च कीजिए, जैसे आपके रेंट्स हो गए, आपका बेसिक स्टैंडर्ड हो गया, कपड़े हो गए आपके। बाकी का जो 20 रुपये है वो आप लाइफस्टाइल पे खर्च कीजिए, जैसे घूमना हो गया, कुछ एक्सपीरियंसेस हो गए जिसमें आप स्पेंड कर सकते। और बचे हुए जो 30 रुपये है वो आप सेव करें अपनी ज़रूरत के हिसाब से, कुछ शॉर्ट टर्म के लिए, कुछ मीडियम टर्म के लिए, कुछ लॉन्ग टर्म के लिए। যদি আপনার বেতনে কম অংশ সঞ্চয় করেন তাহলে আপনার খরচ কমানো দরকার। সঞ্চয় শুরু করার জন্য বড় অঙ্কের কোনো প্রয়োজন নেই, তবে কিছুটা সঞ্চয় অপরিহার্য। ধরা যাক আপনি একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 1000 টাকা এসআইপিতে বিনিয়োগ করেন। যদি 12% হারে রিটার্ন হয় এবং 30 বছর এই বিনিয়োগ করেন তাহলে আপনি 35 লক্ষ টাকা জমা করতে পারবেন। কর্মজীবন শুরু করা ব্যক্তিদের জন্য প্রথম লক্ষ্য হওয়া উচিত সেলফ এডুকেশন বা ক্যারিয়ার আপগ্রেড করা। এটি আপনাকে উচ্চশিক্ষার জন্য ফান্ড সংগ্রহ করতে সহায়তা করার পাশাপাশি আপনাকে আরও বেশি আয় করতেও সাহায্য করবে। আপনি সেই অর্থ আপনার বাকি আর্থিক লক্ষ্য অর্জনে ব্যবহারও করতে পারেন। অন্যান্য আর্থিক লক্ষ্য হতে পারে একটি গাড়ি বা বাড়ি কেনা, বিয়ের খরচ মেটানো, ছেলে মেয়েদের লেখাপড়া, অবসরের জন্য ফান্ড জমা করা ইত্যাদি। সুতরাং আপনার লক্ষ্যগুলিকে 3টি ভাগে ভাগ করা উচিত, যেমন স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী। এই লক্ষ্যগুলি অর্জন করতে কত বছর লাগবে তাও নির্ধারণ করুন। আপনার কত টাকা লাগবে তার হিসেব করে নিন। এটি আপনাকে কত টাকা বিনিয়োগ করা উচিত তাও নির্ধারণ করতে সহযোগিতা করবে।
স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর জন্য কোনো সঠিক সংজ্ঞা নেই। সাধারণত 6 মাস থেকে 3 বছরের জন্য রাখা বিনিয়োগগুলিকে স্বল্পমেয়াদী হিসেবে বিবেচনা করা হয়। 3 থেকে 5 বছরকে মধ্যমেয়াদী হিসেবে গণ্য করা হয় এবং 5 বছরের বেশি সময় ধরে রাখা বিনিয়োগগুলিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে গণ্য করা হয়। जो भी आपके गोल शॉर्ट टर्म है, आपको उसको सेफ इंस्ट्रूमेंट यानी डेट फंड्स या एफडी जैसे प्रोडक्ट में इन्वेस्ट करना है। जो मीडियम टर्म है उसमें आप हाइब्रिड या बैलेंस एडवांटेज कैटेगरी म्यूचुअल फंड में होती है वो कर सकते हैं, जिसमें 50% इक्विटी 50% डेट होगा। और जो लॉन्ग टर्म है, यू शुड बाय इक्विटी फंड में भी लाइक लार्ज कैप, मिड कैप और फ्लेक्सी कैप कैटेगरी प्रेफरेबल ऑप्शन है जहां पर आप बाय कर सकते हैं। तो इससे आपका ये मेक श्योर होगा कि किसी भी टाइम फ्रेम में, किसी भी एसेट क्लास के अंदर आपके एक्सपीरियंस जो होंगे बहुत अच्छे होंगे, आप अच्छी सेविंग कर पाएंगे, प्लस आपके खुद के फाइनेंसेस बहुत सॉर्टेड रहेंगे और एक अच्छे फाइनेंशियल आपको सिर्फ पैसों का एक्सेस नहीं देते बल्कि एक अच्छी मेंटल लाइफ और एक क्वालिटी ऑफ लाइफ मेंटेन करने में भी मदद करते हैं। বীমা আপনার আর্থিক পরিকল্পনার একটি অংশ হওয়া উচিত। বীমা আপনার এবং আপনার পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে। আপনি আশেপাশে না থাকলে এটি তাদের আর্থিক সমস্যার মুখোমুখি হওয়া থেকে বাঁচতে সাহায্য করবে। এই ধরনের পরিস্থিতিতে আপনার অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স বেছে নেওয়া উচিত। আপনি জীবন বীমাতে কোনো রিটার্ন পাবেন না, তবে আপনি একটি ছোট প্রিমিয়াম দিয়ে উল্লেখযোগ্য বীমা কভারেজ পাবেন। ভবিষ্যতে চিকিৎসা খরচ কমানোর জন্য স্বাস্থ্য বীমা পলিসি নেওয়ার পরামর্শও দেওয়া হয়। इंश्योरेंस एक ऐसा इंश्योरेंस प्रोडक्ट है कि जिसमें बहुत छोटे अमाउंट का प्रीमियम, मतलब 10, 12, 15 हज़ार रुपए देके मैं 1 करोड़ रुपए का लाइफ कवर ले सकता हूँ। तो टर्म इंश्योरेंस मेरा मानना है कि सभी को लेना चाहिए। ये बहुत सस्ता आता है। आप मान के चलिए कि शायद हमारी जो एक वीकेंड की जो कॉस्ट होती है डिनर करने की, उसमें आपका टर्म इंश्योरेंस प्रीमियम हो जाता है मंथली बेसिस पे शायद 500-1000 रुपए के आसपास की कॉस्ट आएगी। तो जब भी आप यंग हैं, पहली चीज बिना इन्वेस्टमेंट से पहले आप अपना टर्म इंश्योरेंस लीजिए, आप अपने हेल्थ इंश्योरेंस को रिव्यू कीजिए, क्योंकि यही 2 चीजें हैं जो आपके फाइनेंसेस में लीकेजेस का काम कर सकती हैं। কঠিন সময় যে কোনো পরিস্থিতিতে আসতে পারে, তাই বিনিয়োগ শুরুর আগে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করা প্রয়োজন। কমপক্ষে 6 মাসের খরচের সমপরিমাণ রাখুন। এর 2টি সুবিধা রয়েছে। প্রথমত, এটি আর্থিক সমস্যার কাজে আসবে। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে আপনার ফান্ড ব্যবহার করার প্রয়োজন হলে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলিকেও প্রভাবিত করবে না। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন অদিতির বাবা তাকে সঞ্চয় শুরু করার পরামর্শ দিচ্ছেন। আপনি এখন থেকে অবসর গ্রহণের জন্য সঞ্চয় শুরু করতে পারেন। প্রথমে অল্প পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করুন এবং তারপর স্যালারি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি আপনার বিনিয়োগও বাড়িয়ে একটি ভালো পরিমাণ ফান্ড তৈরি করতে পারেন। বিনিয়োগ করার সময় মনে রাখবেন, যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন না। আপনার প্রয়োজনীয়তা, আর্থিক লক্ষ্য বিবেচনা করে তারপরেই বিনিয়োগের পরিমাণ নির্দিষ্ট করুন।